$2 বিলিয়ন। এই বিশাল অঙ্কের টাকার লোভ দেখেই আস্ত একটা রংপুর কিনে নেওয়ার ছক কষছিল ভারত। দিল্লির কর্তাদের হিসেব ছিল একদম সোজা। তারা ভেবেছিল টাকার বস্তা সামনে ফেললেই হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান লোভে পড়ে যাবেন আর হাসি মুখে রংপুরকে তুলে দেবেন ভারতের হাতে। কারণ এর আগে সীমান্তে ট্যাঙ্ক আর বিশাল সেনা সমাবেশ করে পেশি শক্তি দেখানোর চেষ্টা করছিল তারা, কিন্তু তাতে বিন্দুমাত্র কোনো কাজ হয়নি। জোর খাটানো আর ভয় দেখিয়ে যখন বাংলাদেশের কিছুই করা গেল না, তখনই মোদী সরকার এই টাকার টোপ ফেলার জঘন্য পথ বেছে নেয়। কিন্তু তারা খুনাক্ষরেও বুঝতে পারেনি নতুন এই প্রধানমন্ত্রী আসলে কতটা পাকা খেলোয়াড়। টাকার লোভে তো তিনি পড়লেন না, বরং এমন এক মারাত্মক পাল্টা চাল চাললেন যা দিল্লির দাদাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। রংপুর গিলে খাওয়া তো দূরের কথা, এখন ভারতের নিজেদের গলাতেই ফাঁস পড়ার জোগাড় হয়েছে। তারেকের পাতা মরণ ফাঁদে পড়ে এখন ভারতের হাত চিরতরে গায়েব হতে বসেছে। তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। জোর খাটানো, টাকার লোভ, দুই অস্ত্রেই চূড়ান্ত মার খেয়ে ঠিক কিভাবে নিজেদের পাতা ফাঁদে আটকে গেল দিল্লি, আর কি সেই মাস্টার স্ট্রোক যা পুরো ভারতের হিসেব নিকেশ উল্টে দিল। এবার সেই ভেতরের আসল খবরটা বের হয়ে আসবে, যা জানলে রীতিমতো যে কারো মাথা একেবারে ঘুরে যেতে পারে। দিল্লির আসল ভয়ের জায়গাটা ঠিক কোথায় সেটা না জানলে কিন্তু এই পুরো ঘাপলাটা আপনি ধরতে পারবেন না। নয়া দিল্লির সাউথ ব্লকের একটা অতি গোপনীয় এসি রুমে বসেও ভারতের বড় বড় কর্তাদের রীতিমতো ঘাম ছুটছে। বিশাল একটা মানচিত্রের দিকে তাকিয়ে তাদের কলিজায় এখন কাঁপুনি ধরেছে, কারণ ভারতের মূল দুর্বল জায়গাটা কিন্তু একদম পরিষ্কার। ভারতের মানচিত্রের একটা সরু রাস্তার নাম হলো শিলিগুড়ি করিডোর, যাকে আমরা চিকেন স্নেক বলি। এই রাস্তাটা মাত্র 22 কিলোমিটার চওড়া, আর এই চিকেন স্নেক পার হলেই ভারতের এই 7টি রাজ্য, যাদেরকে 7 সিস্টার্স বলা হয়। মোদী প্রশাসনের হাওয়া টাইট হওয়ার আসল কারণ হলো ওই রাস্তার খুব কাছেই হিমালয়ের চুম্বি উপত্যকায় ওঁত পেতে বসে আছে চীনের লাল ফৌজ। কোনোভাবে যদি চীন সামরিক উত্তেজনার সময় ওই রাস্তাটা একবার আটকে দেয়, তবে 7 সিস্টার্স চিরতরে ভারতের মানচিত্র থেকে খসে পড়বে। দিল্লির কর্তারা এই ভয়ে তো সবসময় কাতর হয়ে থাকে। এরপর এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতে মোদী প্রশাসন ফন্দি আঁটল যেভাবেই হোক চিকেন স্নেক চওড়া করতে হবে। আর এই রাস্তা বড় করতে গিয়েই তাদের শকুনের নজর পড়ল বাংলাদেশের রংপুরের উপর। শুরু হলো এক ভয়ঙ্কর জঘন্য ব্লুপ্রিন্ট, যা শুনলে যে কার রক্ত টকবক করে ফুটতে বাধ্য। তারা ভাবলো কোনোভাবে ছাল চাতুরি করে আস্ত রংপুর পকেটে ভরতে পারলেই ভারতের সব ঝামেলা একদম চিরতরে মিটে যাবে, আর তারা নিশ্চিন্তে আরামে একটা ঘুম দেবে। রংপুর গিলে খাওয়ার এই জঘন্য ব্লুপ্রিন্ট কি এমনি এমনি এসেছে? না, এর পেছনে কলকাঠি নেড়েছে দিল্লির এক বড় মাথা, যার নাম হলো ভারত কারনাথ। তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সাবেক সদস্য। এই ভারত কারনাথ মোদী সরকারকে কুবুদ্ধি দিলেন টাকার জোর দেখানোর। তারা ভেবেছিল আগের স্বৈরাচারী সরকারকে রেখে যাওয়া বিশাল ঋণের চাপে বাংলাদেশ এমনিতেই ধুঁকছে, তাই মাত্র $1 বা $2 বিলিয়ন মূলা ঝোলালেই তো কাজ খুব সহজে উদ্ধার হয়ে যাবে, তাই না? টাকার বিনিময়ে রংপুরের 16,125 বর্গ কিলোমিটার বিশাল জমি কিনে নিয়ে তারা আসাম বা পশ্চিমবঙ্গের সাথে চিরতরে মিলিয়ে যাওয়ার একটা ফন্দি আঁটে। আমেরিকায় যেমন 1803 সালে টাকার বিনিময়ে ফ্রান্সের কাছ থেকে লুইজিনিয়া নামের একটি এলাকা কেনা হয়েছিল, ঠিক সেই চালাকিটাই তারা বাংলাদেশেও করতে চাইছে। এই গোপন খবর পেয়ে মোদীর ছোট ভাই খ্যাত শুভেন্দু অধিকারী তারা আসামের উগ্র মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মতো নেতাদেরকে খুশিতে বগল বাজাতে শুরু করেছে। তারা ভেবেছিল টাকার বস্তা দেখলেই বাংলাদেশের নেতারা টোপ গিলবে আর রংপুর সহজেই তাদের পকেটে চলে আসবে। কিন্তু একটা স্বাধীন দেশ তো আর বাজারের কোনো সস্তা আলু পটল নয়, চাইলেই যখন তখন টাকা দিয়ে কিনে নেওয়া যাবে। আর এই চরম ভুলটাই মোদী প্রশাসন করে বসল। দিল্লির দাদারা স্বপ্নেও ভাবতে পারেনি বাংলাদেশের মাটিকে সস্তায় কিনে নেওয়ার এই নোংরা প্ল্যান খুব তাড়াতাড়ি বুমেরাং হয়ে আসবে। টাকার এই টোপ গিলে বাংলাদেশ যখন তাদের মুখের উপর কড়াভাবে না করে দিল, তখন ভারতের আরেকটা ভয়ঙ্কর প্ল্যান সবার সামনে চলে এলো। অর্থাৎ টাকা দিয়ে কিনতে না পারলে বিনা নোটিশে ট্যাঙ্ক দিয়ে রংপুরে ঢুকে পড়ার ছক কষেছিল সাউথ ব্লক। মানে বুঝলেন,
রংপুরের প্রায় 1.5 কোটি মানুষকে জোর করে ভিটেমাটি ছাড়া বাংলাদেশের মূল ভূখণ্ডের ভেতরে ঠেলে দেওয়ার প্ল্যান করে তারা। আর ওপার থেকে নিজেদের হিন্দু লোক এনে রংপুরে বসানো নীল নকশা তৈরি করে, যা আন্তর্জাতিক আইনের চূড়ান্ত অপমান। আর এই পরিকল্পনা সফল করতে 8 ঘাট ভেদে সীমান্তে ইতিহাসের সবচেয়ে বড় সেনা সমাবেশ ঘটায় মোদী প্রশাসন। তিস্তা প্রহার নামের বিশাল এক সামরিক মহড়া চালায় ভারতীয় বাহিনী। আকাশে রাফাল যুদ্ধবিমান উড়িয়ে তারা প্রমাণ করতে চেয়েছিল তারাই এই এলাকার আসল মাতব্বর। এই সামরিক মাস্তানি আর চোখ রাঙানি দিয়ে তারা ঢাকাকে ভয়ের মধ্যে রাখতে চেয়েছিল। তারা ভেবেছিল যেন চাইলেই 2 মিনিটে তারা রংপুরটা দখল করে নেবে। শুভেন্দু অধিকারীরা তখন থেকেই বাংলাদেশ দখলের গলাবাজি করতে শুরু করে। তারা ভেবেছিল পেশি শক্তি দেখালেই হয়তো বাংলাদেশ ভয় পেয়ে লেজ গুটিয়ে পালাবে, আর তারা আরামে ছুরি ঘোরাবে। রংপুর দখলের স্বপ্ন ভারতের অনেক পুরনো হলেও তাদের এই রঙিন স্বপ্নে সজোরে ধাক্কা লাগে 26 সালে নির্বাচনের পর। পুরো সিনারিও একদম পাল্টে যায়। প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান মোদী প্রশাসনকে এমন ঘোল খাওয়ালেন যা তারা স্বপ্নেও ভাবেনি। তারেক সাহেব খুব ভালো করেই জানেন ভারতের আসল দুর্বল রক ঠিক কোনটা। তিনি বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ভারতের 7 সিস্টার্স আসলে চারপাশ থেকে পুরোপুরি আটকে থাকা একটি অবরুদ্ধ জায়গা। আর এই 7 রাজ্যকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হল বাংলাদেশ। এরপর তারেক রহমান এক চালেই দিল্লির সব দাদাগিরি মাটিতে মিশিয়ে দিলেন। অর্থাৎ মোদী প্রশাসনকে কড়া ভাষায় বুঝিয়ে দিলেন বাংলাদেশ যদি ট্রানজিট আর সমুদ্র বন্দর ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেয় তবে আসাম সহ পুরো উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতি এক নিমিষেই ধসে পড়বে। রংপুর দখল করতে ঢাকা এমন এক মারাত্মক ফাঁদ চালু করবে যে 7 সিস্টার্সের সাথে ভারতের যোগাযোগ চিরদিনের জন্য কাটা পড়বে। বাংলাদেশের ভেতরে বসে ভারতের মালবাহী ট্রেনের অবাধ চলাচলের দিন এখন একেবারেই শেষ। আর তারেক রহমানের এই মাস্টার স্ট্রোকে মোদী সরকারের রীতিমতো আক্কেল গুরুম অবস্থা। যে 7 সিস্টার্স বাঁচাতে তারা রংপুর গিলে খাওয়ার প্ল্যান করেছিল, এখন সেই 7 সিস্টার্সই হাতছাড়া হওয়ার জোগাড়। দিল্লির দাদাবাবুদের এখন নাকে দড়ি দিয়ে ঘুরানোর অবস্থা হয়েছে তারেক সাহেবের। তার এই চরম হুঁশিয়ারির কারণে ভারতের বড় বড় নেতাদের রীতিমতো মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। শুধু ট্রানজিট বন্ধের হুমকি দিয়ে কিন্তু তারেক রহমান থেমে থাকেননি। সামরিক দিক দিয়েও মোদী সরকারকে চরমভাবে নাকানি চুবানি খাইয়েছেন তিনি। শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 145 কিলোমিটার দূরে বাংলাদেশের লালমনিরহাটে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো বিমান ঘাঁটি এখন ভারতের সবচেয়ে বড় আতঙ্কের নাম। সেখানে চীনা কর্মকর্তাদের আনাগোনা দেখে দিল্লির তো পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। ভারতের শীর্ষ থিঙ্ক ট্যাংরা বলছে লালমনিরহাটের এই ঘাঁটি যদি চীনের একটা সাধারণ ড্রোনেও আকাশে উড়ে যায় তবে ভারতের পূর্বাঞ্চলীয় বায়ু কমান্ডের সব গোপন মুভমেন্ট ফাঁস হয়ে যাবে। চীনের রাডার সরাসরি শিলিগুড়ি করিডোর পর্যন্ত ভারতের আকাশ সীমাকে একদম খোলাসা করে দেবে। ভারত আগে থেকেই একচেটিয়া আকাশ দখলের মাতব্বরি করত, কিন্তু তারেক সরকার সেখানে শক্ত হাতে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন। পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান এবং তুরস্কের ভয়ঙ্কর ড্রোন এনে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে এমন মজবুত করা হয়েছে যে ভাঙা ভারতের পক্ষেও একদম অসম্ভব। এই শক্তিশালী সামরিক চুক্তির ফলে মোদীর রংপুর দখলের স্বপ্নে রীতিমতো পেরেক ঠুকে দেওয়া হয়েছে। এখন ভারতের রাফাল বিমান বাংলাদেশের সীমানায় আসতেই 10 বার ভাববে। এই দাঁত ভাঙা জবাব ভারতের অহংকারী বিশাল এক ধাক্কা দিয়েছে। এখন ভারতকে ভাবতে হবে কিভাবে তাদের নিজেদের 7 সিস্টার্সটা রক্ষা করবে। দিল্লির বড় বড় কর্তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন আকাশে দাদাগিরি দেখানোর দিন তো একেবারেই শেষ। বাংলাদেশের নতুন সামরিক শক্তির সামনে তারা এখন পুরোপুরি অসহায়। দিল্লির দাদারা ভেবেছিল ঘোলা জলে মাছ শিকার করবে, কিন্তু তারেক রহমান গদিতে বসে এমন এক জব্বর শিক্ষা দিয়েছেন যা আগ্রাসীদের চরম বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বিশ্বমঞ্চে ভারতের আসল চেহারা ফাঁস হয়ে চরম লজ্জার শিকার হচ্ছে দিল্লি। টাকার গরম বা মাস্তানি দেখিয়ে নতুন বাংলাদেশকে নাচিয়ে ছাড়ার দিন কিন্তু শেষ। তুরস্ক এবং পাকিস্তানের মতো দেশগুলোকে পাশে পেয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস এখন যেন আকাশ ছুঁয়েছে। তাই মোদী প্রশাসন বাধ্য হচ্ছে পিছু হাঁটতে। বাংলাদেশের রংপুরে জোর খাটাতে হলে ভারতের নিজেদের মানচিত্রই ধ্বংস হয়ে যাবে, সেটা দিল্লির কর্তারা ভালো করেই টের পাচ্ছেন। মোদী সরকারের সব খেল আজ একদম পুরোপুরি খতম, আর দাদা বাবুদের এখন কপাল চাপড়ানো ছাড়া তেমন কোনো উপায় নেই।